সায়নের কাছে। সায়ন, পরীক্ষার্থীরা একটা কথা বলছেন, এটা স্বাভাবিক ব্যাপার, মানে এটা হওয়ারই, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, এটাই বোধহয় আমাদের উচিত ব্রেকিং নিউজ করার প্রতি বছর। সায়ন, তুমি কি লক্ষ্য করলে উনি তার সাথে আরেকটা কথা বললেন, যা হয়েছে তা বোগাস, আমি আর পরীক্ষা দেব না, আর পরীক্ষা দেব না। এবারে আমি তোমাকে মনে করিয়ে দিই, একদম শুরুতেই তোমাকে যে কথাটা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাবে, খুব খোলা কথা তো। 4.5 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল, সরকারের কোনো দায় নেই। স্কুলের ড্রপ আউট হয়ে গেল করোনার সময়তে, সরকারের কোনো দায় নেই। টেট পরীক্ষার্থী কমে গেল, সরকারের কোনো দায় নেই। সায়ন, একটু থামাচ্ছি, টেলিফোনে এই মুহূর্তে আমরা পেয়েছি আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশ রঞ্জন বাবু, শুভজিৎ রয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন কিছুটা। দুপুর 1:13 সময় সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্নপত্র পোস্ট করা হয়, পরবর্তীতে আমরা যখন চাকরি প্রার্থী যারা আজকে টেট দিয়ে বেরোচ্ছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে এ সেটের সঙ্গে ওই প্রশ্নপত্র হুবহু মিলে যাচ্ছে। কি বলবেন বিকাশ বাবু? দেখুন, আমি তো এই কথা ধারাবাহিকভাবে বলছি যে এই রাজ্যের যারা পরীক্ষা নিচ্ছেন বা যারা শিক্ষা নিয়োগের সঙ্গে যুক্ত আছেন, তারা সকলেই দুর্নীতির সঙ্গে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যুক্ত। এরা কোনো পরীক্ষায় দুর্নীতি মুক্ত করতে পারে না। প্রশ্নপত্র ফাঁস হওয়াটা এই আমলে একটা রীতি দাঁড়িয়ে গিয়েছে, সুতরাং খুব বিস্মিত হওয়ার কিছু নেই। যদি দেখা যায় ওই প্রশ্নই যে বাইরে ঘুরছে সেটাকেই ছাত্রদের উত্তরযোগ্য দেওয়া হয়েছিল, এইভাবে বিক্রি করে এরা, ছাত্রদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয়। আমি আপনাকে বলি, এই যে সায়ন যে কথাটা বলছিল না বামফ্রন্ট আমলে, সায়ন তো খুব ছোট, জানে না সেই সময় বামফ্রন্ট আমলে দেখেনি। প্রতি বছর প্রত্যেক বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের চ্যালেঞ্জ হয়ে যেত যে কোশ্চেন পেপারটা যেন লিক না হয়। সায়ন দেখেনি, তখনও জন্মায়নি হয়তো, সেই জন্য বলতে পারছে না। আমরা ভুক্তভোগী। সত্যসায়ন চক্রবর্তী, আরে জানে না তো, সায়ন জানো না তুমি, ছেড়ে দাও। সত্যসায়ন চক্রবর্তী নাম শুনেছো? দেখো, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ কিচ্ছু হয়নি। যদি কিছু হয়ে থাকে আমরা যখন আলোচনা করছি তখন খবর এলো সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন দেখা গেছে 1:13 পোস্ট হয়েছে, তারপর যা যা পুরোটাই আপনি শুনলেন, পুরো প্রতিক্রিয়াগুলো শুনলাম। কি বলবেন? মানে আপনি তো গতবার পরীক্ষা দিয়েছেন, চাকরি পাবেন কিনা এখনো জানেন না, তার মধ্যে একটা পরীক্ষা হলো, তার মধ্যে এরকম অভিযোগ উঠছে। 2022 সালে যখন আমরা পরীক্ষা দিই তখন মাননীয় পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্স করে বলেছিলেন এটা এই 2022 টেট ওনার কাছে ছিল একটি স্বপ্নের টেট, উনি স্বপ্নের টেট নিয়েছিলেন। এবং 2022 সালে পরীক্ষা দেওয়ার পরে আমরা কেউই কোনো সংবাদ মাধ্যম কিংবা কোনো সোশ্যাল মিডিয়া কিংবা কোনো বাইরে কোথাও আমরা কোনো কিন্তু খবর পাইনি যে এই প্রশ্ন ফাঁস হয়েছে বা আমাদের টেটে কোনো দুর্নীতি হয়েছে বা কোনো অস্বচ্ছ টেট। তারপরেও আমরা স্বচ্ছ টেট পাস করে আজ 1 বছর ধরে বসে রইলাম, কিন্তু না পেলাম কোনো শূন্যপদ, না পেলাম ইন্টারভিউ নোটিফিকেশান, এমনকি কোনো নিয়োগ প্রক্রিয়াও শুরু হলো না। আমরা বারবার যখন বলছি আমাদের শূন্যপদ কত আছে, পর্ষদ সভাপতি আপনাকেই আমি বলছি, আপনি কেন নীরব হয়ে বসে আছেন? আমাদের কেন কোনো শূন্যপদ জানাচ্ছেন না? আমাদের টেট হচ্ছে প্রত্যেক বছর বছর মহা সমারোহে আপনি টেট উৎসব অনুষ্ঠিত করছেন, কিন্তু নিয়োগ কেন করছেন না? আমরা যারা 6 বছর ধরে বঞ্চিত বসে আছি, আপনি বিচারকের পর্ষদ সভাপতি মাননীয় আমাদের মহাশয়, উনি বিচারকের কাছে কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন ওনার বাড়িতে বয়স্কা মা আছে, ওনার বেতনটা যাতে বন্ধ না হয়। তাহলে আমরা যারা 2022 সালে যারা 6 বছর ধরে বঞ্চিত হয়ে টেট পাস করে বসে রয়েছি, আমাদের বাড়িতে কি বাবা মা নেই? আমাদের কি পরিবার পরিজন স্বজন কেউ নেই? আমাদের কি কোনো দায়িত্ব নেওয়ার নেই? নাকি আমরা স্বপ্ন দেখতে পারি না যে আমরা একটা স্বচ্ছভাবে টেট পাস করব, আমরা ইন্টারভিউ নোটিফিকেশান পাবো, ইন্টারভিউ দেব এবং একটা সব শেষে আমরা চাকরি করব, আমরা স্কুলে যাব, চকডাস্টার হাতে নিয়ে বাচ্চাদের পড়াবো? এই স্বপ্নটা দেখা আমাদের কি নিতান্তই অপরাধ? এটাই আমার প্রশ্ন। আপনিও বলছিলেন। হ্যাঁ, আমার পরবর্তী টেট প্রার্থী বলছে তারা নাকি জানে না শূন্যপদ কোথায়, তারা ইন্টারভিউয়ের সুযোগ পায়নি। আমি বলছি আমি টেট দিয়েছি শূন্যপদ জেনে, আমি ইন্টারভিউতে প্রসেসে অংশগ্রহণও করেছি, কিন্তু তবু আমি নিয়োগটা পাইনি। ইনফ্যাক্ট আমি এটাও জানি না যে আমি নিয়োগটা কত নম্বরে পিছিয়ে থাকার কারণে পাইনি, কারণ আমাদের প্যানেল টাইম প্রকাশ
করা হয়নি। কোথায় গেল সেই প্যানেল? অনিন্দ্য স্যার একটু আগেই বলছিলেন যে আমি টেট পরীক্ষা দেব, পাস করব, তারপরে ইন্টারভিউ দেবো, তবে রেজাল্ট আসবে, তবে তো আমি নিয়োগটা পাবো। আমরা তো তিনবার ইন্টারভিউ দিয়েছি, সেটার রেজাল্ট গেল কোথায়? আমাদের প্রশ্ন এখানেই। আজকে 2014 থেকে 2023 হয়ে গেল, আমরা রাস্তায় বসে বসে দিন নেই রাত নেই এই প্যানেল করে চিৎকার করে যাচ্ছি, নিজেদের নিয়োগ করে চিৎকার করে যাচ্ছি। শূন্যপদ ঘোষণা হচ্ছে, মাননীয় সিএম ঘোষণা করছেন অন ক্যামেরায় সামনে বসে, তারপরেও নাকি এই রাজ্যে নিয়োগ হচ্ছে না। আমি বারবার আপনাদের চ্যানেলের মাধ্যমে এই যে পর্ষদ সভাপতি বা যে সমস্ত মানুষজন এই বক্তব্যগুলো রাখছেন, এখানে অনিন্দ্য স্যারও দাঁড়িয়ে আছেন, উনিও বলছিলেন টেট পরীক্ষায় অংশ নেওয়া মানে চাকরি পাওয়া নয়। আমি বলছি টেট পরীক্ষায় অংশ নেওয়া মানে চাকরি পাওয়া নয়। টেট পরীক্ষার পরে সেই টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দেওয়া মানে চাকরি পাওয়া নয়। মাননীয় ঘোষণা মানে চাকরি পাওয়া নয়। কোর্টের অর্ডার মানে চাকরি পাওয়া নয়। চাকরি পাওয়ার মানেটা কি? আমরা কি করলে চাকরি পেতে পারবো? একজন পরীক্ষার্থী প্রশ্ন করছেন, চাকরি পাওয়ার মানেটা কি? এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে দিতে হবে, কারণ দীর্ঘদিন আপনি হাত তুলে আছেন 10 সেকেন্ড আমাদের আলোচনা। আমার পাশের যখন সহপাঠী বললেন যে 2014 সালে ওনারা পরীক্ষা দিয়েছিলেন, ওনারা 3 বার ইন্টারভিউ নোটিফিকেশন ওনারা পেয়েছিলেন এবং ইন্টারভিউ দেওয়ার 3 বার সুযোগ পেয়েছিলেন। তাহলে আমাদের 2022 সালে যারা টেট পাস করে বসে রয়েছেন, আমাদের দাবি, আমাদের কেন একবারও ইন্টারভিউ নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশ না করে নতুন করে আজকের মহাসমারোহে টেট অনুষ্ঠিত হলো? হ্যাঁ, মহাসমারোহে অনুষ্ঠিত হলো ঠিকই, কিন্তু সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেলাম যে প্রশ্নপত্র ছড়িয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। বেশ, এর নিষ্পত্তি কি আমরা কেউ জানি না, সত্যি আমরা কেউ জানি না। পর্ষদ সভাপতি তিনি জানেন কিনা আমাদের কাছে কোনো উত্তর নেই। অনেকগুলো প্রশ্ন উঠেছে। যদি গৌতম বাবু এই আলোচনাটা শুনে থাকেন, প্লিজ অনুরোধ করছি এনাদের তরফ থেকে একটু বিবেচনা করে দেখুন। চাকরি প্রার্থীরা অনেক দিন হয়ে গেল, অনেকগুলো বছর, অনেকগুলো দিন চলে গেল, এখনো কিন্তু ইচ্ছা না থাকলেও ওই ধর্মতলায় ধনাতলায় বসে থাকতে হচ্ছে। প্লিজ, আমরা প্রত্যেকে আপনাদের দিকে তাকিয়ে আছি, যারা সিদ্ধান্ত নিতে পারেন তাদের দিকে।